নমস্কার বন্ধুরা, আমার নাম রুবি। আমি জানি আপনারা অনেকেই আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক। আপনারা সবসময় আমার জীবনের ছোট বড় ঘটনাগুলো জানতে চেয়েছেন। আজ আমি এমন একটা গল্প বলবো যেটা শুধুই গল্প নয়, এটা আমার জীবনের এক গভীর সত্য, এক গোপন অধ্যায়। হয়তো এমন অনেকেই আছেন যাদের জীবনেও এমন কোনো না কোনো অদ্ভুত অপ্রকাশিত সম্পর্কের বাঁধন তৈরি হয়েছে। সেই সব না বলা কথা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। শুরু করার আগে শুধু একটা অনুরোধ, যদি গল্পটা আপনাদের ভালো লাগে, যদি মনে করেন এই চ্যানেল আপনাদের মনের কথা বলছে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সমর্থন পেলেই তবেই তো আমি আমার জীবনের আরও অনেক না বলা গল্প বলার সাহস পাব। গল্পটা যখন শুরু হয়েছিল তখন আমি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, যার জীবনে স্বপ্ন ছিল, আর ছিল কিছু সীমারেখা। সেই সীমারেখাটাকেই একদিন নিজে হাতে মুছে ফেলেছিলাম, এমন একজনের জন্য যে আমার পৃথিবী হওয়ার কথা ছিল না। সে হল আমার মামাতো দাদা আরিফ। প্রথম অধ্যায়, অচেনা চোখ আর বুকের ভেতরের ঝড়। তখন সবে গরমের ছুটি শুরু হয়েছে। আমাদের পুরনো দিনের একটা রেওয়াজ আছে জানেন তো, গরমের ছুটিতে সবাই মামা বাড়ি বা মাসির বাড়ি জড়ো হওয়া। আমার মামার বাড়িটা একটু দূরে, গ্রামে। সারা বছর দেখা না হলেও এই মাস দেড়েকের ছুটিতে যেন পুরনো সব সম্পর্ক নতুন করে জেগে উঠত। আরিফ দাদা আমার থেকে বছর 5 বড়, কলেজে পড়াতো, তবে ছুটিতে সেও বাড়ি এসেছে। ছোটবেলা থেকে তাকে দাদা বলেই ডেকেছি, খেলেছি, ঝগড়া করেছি। কিন্তু এইবারের ছুটিটা যেন সব হিসেব পাল্টে দিল। প্রথম দিন যখন আমি ঘরে ঢুকলাম, দেখি সে বইয়ের তাকের দিকে মুখ করে দাঁড়িয়ে কি যেন দেখছে। পেছন থেকে ডেকে বললাম, দাদা, কি দেখছ? সে ঘুরতেই চোখাচোখি হল। আমার কেন জানি মনে হল দাদার চোখ জোড়া আজ অন্য রকম। অন্যবারের মতো সেই সোজাসাপটা দাদাসুলভ হাসিটা নেই, আছে এক গভীর অনুসন্ধিৎসু দৃষ্টি। সেই দৃষ্টি আমার সারা শরীর যেন একবার মেপে নিল। আমার ভেতরে কি এক অদ্ভুত অস্বস্তি আর উত্তেজনার এক ঠান্ডা স্রোত নেমে গেল। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম। আরে রুবি, তুই এসে গেছিস, দাদা কাছে এসে বলল। তার কথা বলার ধরনে একটা আন্তরিকতা থাকলেও তার চোখ থেকে সেই অচেনা দৃষ্টিটা সরছিল না। সেদিন থেকেই একটা অদ্ভুত খেলা শুরু হলো। আমি যেখানেই যেতাম দেখতাম আরিফ দাদা কাছাকাছি আছে। হয়তো সবার সাথে বসে হাসাহাসি করছি, কিন্তু এক ঝলক চোখ তুলনেই দেখতাম তার চোখ আমার ওপর স্থির। সে হাসছে, সবার সাথে কথা বলছে, কিন্তু তার মনের ভেতরের কথাটা যেন তার নীরব দৃষ্টিতে আমার কানে ফিসফিস করে কিছু একটা বলতে চাইছে। আমারও কেমন যেন লাগতে শুরু করল। রাতে ঘুম আসত না, ভাবতাম কেন এমন হচ্ছে। আরিফ দাদা তো আমার ভাই, তার চোখ কেন এমন করে আমার শরীর খুঁজছে, আর আমি কেনই বা তার প্রতিটি নীরব চাহনি এমন করে অনুভব করছি। তার শরীরের কাছাকাছি থাকার সময় আমার নিঃশ্বাস ঘন হয়ে আসত। একবার রান্নাঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, দাদা হঠাৎ ওখান থেকে বেরোতে গিয়ে আমার প্রায় গা ঘেঁষে বাড়িয়ে গেল। দুজনের শরীরের মাঝে ব্যবধান ছিল হয়তো শুধু একটা সামান্য সুতোর। মুহূর্তের জন্য মনে হলো আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল। তার টি শার্ট থেকে আসা বডি স্প্রের একটা তীব্র গন্ধ আমার নাকে এসে লাগল। কি এক নেশা ধরানো গন্ধ! আমি এত কাছে তাকে আগে কোনো দিন দেখিনি। তার বুকের খাঁজ, কাঁধের পেশি সব কিছু যেন প্রথমবার চোখে পড়ল। আমি সরতে গিয়েও পারলাম না, পা দুটো যেন মাটির সাথে আটকে গেছে। সেও নড়ল না। দাদা নিচু স্বরে বলল, দেখে চলবি না? আমি কোনো মতে ঘাড় নাড়লাম। সরি দাদা। সে তখন হাসল, তবে সেই হাসিটা ছিল অন্য রকম, যেন সে আমার দুর্বলতাটা ধরে ফেলেছে, আর তার জন্য সে প্রস্তুত। সে ধীরে ধীরে এক পা পিছিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে তার ডান হাতটা আমার বাম হাতের তালুতে আলতো করে ছুঁয়ে গেল। সেই স্পর্শে আমার শরীর যেন বিদ্যুতের একটা শক খেল। একটা নিষিদ্ধ আনন্দের ঢেউ আমার সারা শরীর বেয়ে গেল। সে চলে গেল, কিন্তু তার হাতের সেই মুহূর্তের উষ্ণতা আমার হাতে তখনও লেগে রইল। আমি জানি এই স্পর্শটা ভুল, এই স্পর্শে জড়িয়ে আছে পাপ, কিন্তু মন তো কোনো বাধা মানতে চাইছে না। দ্বিতীয় অধ্যায়, গভীর রাতের অঙ্গীকার। মামার বাড়িতে গরমকালে লোডশেডিং খুব সাধারণ একটা ব্যাপার।
সেদিন রাতেও তাই হয়েছিল। তখন রাত প্রায় 11টা। সবাই ডিনারের পর যার যার ঘরে। আমি দোতলার একটা বারান্দা লাগানো ঘরে একা শুয়েছিলাম। গরমে হাঁসফাঁস করছিলাম। অন্ধকার আর তার সাথে মশার গুনগুন। ভাবলাম বারান্দায় যাই, একটু খোলা বাতাস খাই। বারান্দায় গিয়ে বসতেই দেখি আর এক কোণে কেউ একজন বসে আছে। প্রথমে ভয় পেয়েছিলাম, তারপর চাঁদের আবছা আলোয় দেখলাম সে আরিফ দাদা। সেও হয়তো গরমে বাইরে এসেছে। সে আমাকে দেখে বলল, একা একা এখানে ভয় লাগছে না? আমি ফিসফিস করে বললাম, না, গরমে ঘুম আসছিল না। দাদা তার পাশে বসার ইঙ্গিত করল। আমি একটু দ্বিধা নিয়েই তার পাশে মেঝেতে বসলাম। দুজনের মাঝে তখনও একটা সামান্য দূরত্ব ছিল। চারপাশে নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক আর আমাদের ভারী হয়ে আসা নিঃশ্বাস। দাদা হঠাৎ খুব ধীরে কথা বলতে শুরু করল। রুবি, তুই কি খেয়াল করেছিস ইদানিং আমাদের সম্পর্কটা কেমন যেন বদলে গেছে? আমি মাথা নিচু করে বললাম, জানি না দাদা। সে একটু হাসল। জানিস, কিন্তু বলতে পারছিস না। আমি সাহস করে চোখ তুলে তাকালাম। তার চোখ জোড়া অন্ধকারেও জ্বলজ্বল করছে। তার চাহনিতে সেই পুরনো দাদা নেই, আছে এক তীব্র পুরুষালী আকর্ষণ। সেই আকর্ষণ যেন আমাকে টেনে তার দিকে নিয়ে যাচ্ছিল। দাদা তখন ধীরে ধীরে আরও কাছে এলো। সে আমার দিকে ঝুঁকে এলো এবং তার ডান হাতটা আমার কাঁধের ওপর রাখল। এটা কোনো ভাইয়ের স্বাভাবিকভাবে কাঁধে হাত রাখা ছিল না। এটা ছিল অত্যন্ত সতর্ক, গভীর এক স্পর্শ। রুবি, দাদা বলল। তার কণ্ঠস্বর তখন গভীর, যেন নেশায় আচ্ছন্ন। আমি জানি তুই অনুভব করছিস। এই অনুভূতিটা ভুল, খুবই ভুল, কিন্তু মন তো কোনো যুক্তি মানে না। আমার ভেতরটা তখন কাঁপছে। আমার মস্তিষ্ক বলছে, উঠে যা রুবি, এটা ঠিক না। কিন্তু আমার শরীর যেন আদেশ মানতে চাইছে না। তার হাতের উষ্ণতা আমার পোশাক ভেদ করে ভেতরে প্রবেশ করছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক সেই মুহূর্তে সে আমাকে কাছে টেনে নিল। তার অন্য হাতটা আমার কোমর ছুঁয়ে হালকা চাপ দিয়ে তার শরীরের সাথে মিশিয়ে নিল। আমাদের শরীরের মাঝে এখন কোনো দূরত্ব নেই। সেই স্পর্শে আমার শরীরে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। আমার শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে বাইরের পৃথিবী, সমাজ, পরিবার সব কিছু অর্থহীন হয়ে গেল। শুধু থাকল তার বুকের ধকপক শব্দ আর আমার ভেতরে জমে থাকা একরাশ নিষিদ্ধ কামনা। দাদা তখন তার ঠোঁট নামিয়ে আনল। সে আমার কপালে, গালের নরম অংশে গভীর করে চুমু খেল। তার ঠোঁটের উষ্ণতা যেন আমার চামড়ায় আগুন জ্বালিয়ে দিল। আমি চোখ খুলতে পারছিলাম না। এই সম্পর্কটা হয়তো সমাজ মানবে না, কিন্তু এই মুহূর্তে তার বাহু ডোরে আমি যেন নিজেকে সবচেয়ে নিরাপদ আর স্বাধীন মনে করছিলাম। দাদা এক হাতে আমার মাথাটা তার বুকে চেপে ধরল। তার অন্য হাতটা আমার পিঠ বেইয়ে কোমর ছাড়িয়ে আরও নিচে নেমে গেল। সে যেন ধীরে ধীরে আবিষ্কার করছিল আমার শরীরের প্রতিটি গোপন রেখা। আমি তখন শুধু তার শার্টটা শক্ত করে চেপে ধরেছিলাম। নিষিদ্ধ হলেও এই গভীর ভালোবাসার অঙ্গীকারে দুজনের শরীর যেন এক হয়ে যেতে চাইল। সে বলল, আজ থেকে তুই শুধু আমার। এই সম্পর্ককে কেউ জানবে না। এটা শুধু আমাদের গোপন অঙ্গীকার। আমি শুধু তার বুকে মাথা রেখে ক্ষীণ স্বরে বললাম, জানি না দাদা কি হচ্ছে, কিন্তু আমি আর দূরে যেতে পারছি না। এটাই ছিল সেই মুহূর্ত যখন আমরা সমাজের সব বাঁধন ভেঙে একটা সাধারণ পরিবারের ভেতরেই এক অসাধারণ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লাম। যে সম্পর্কের কোনো নাম নেই, নেই কোনো সামাজিক মর্যাদা। সেই রাত থেকে শুরু হলো আমাদের লুকোচুরির খেলা, যেখানে দিনের আলোয় আমরা ভাই বোন আর রাতের আধারে আমরা দুজন সম্পূর্ণ অন্য মানুষ। গল্পের ধারাবাহিকতা, পরবর্তী অধ্যায়গুলোর জন্য নির্দেশনা। এই অংশটি আপনাকে পুরো 12,000 শব্দের গল্পের প্লট বুঝতে সাহায্য করবে, যেখানে বিস্তারিত বর্ণনা অব্যাহত থাকবে। তৃতীয় অধ্যায়, লুকোচুরি আর অভিসার। রুবি এবং আরিফের সেই রাতের সম্পর্কের পর দিনের বেলায় তাদের কিভাবে দূরত্ব বজায় থাকত এবং রাতে বা পরিবারের অগোচরে তারা কিভাবে দেখা করত তার বিস্তারিত বর্ণনা। আরিফের কৌশলী চোখের ইশারা, রুবির মনে জেগে ওঠা পাপবোধ এবং একই সাথে গভীর তৃষ্ণা। চতুর্থ অধ্যায়, স্পর্শের বিস্তারিত বর্ণনা। বাড়ির ফাঁকা ছাদ, গোয়াল ঘরের পেছনের আড়াল বা গভীর রাতের বারান্দায় তাদের নিভৃত মুহূর্তগুলোর বর্ণনা। এখানে গল্পের গভীরতা বৃদ্ধি পাবে।
আরিফ কিভাবে রুবির শারীরিক দুর্বলতাকে কাজে লাগিয়ে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াত, শালীনতা বজায় রেখে। রুবির ভেতরের দ্বন্দ্ব, ভালো লাগা এবং একই সাথে চরম অন্যায় করার ভয়। পঞ্চম অধ্যায়, সম্পর্কের চাপ। রুবির মায়ের চোখে সন্দেহ বা পরিবারের অন্য কারো ছোট ছোট ইঙ্গিত। আরিফের অস্থিরতা এবং রুবির ওপর তার অধিকার বোধ বেড়ে যাওয়া। রুবির পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা, যা এই সম্পর্কের জন্য বাধাগ্রস্ত হচ্ছে। সম্পর্কের মানসিক এবং শারীরিক প্রভাবের গভীর বর্ণনা। ষষ্ঠ অধ্যায়, পরিণতি এবং কঠিন সিদ্ধান্ত। গ্রামে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হওয়া। আরিফের জন্য অন্য জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসা। রুবিকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, সম্পর্ক গোপন রেখে মানসিক কষ্টে ভোগা নাকি পরিবারের কাছে সব ফাঁস করে দেওয়া এবং চরম সামাজিক পরিণতির মুখোমুখি হওয়া। সপ্তম অধ্যায়, সমাপ্তি। রুবি হয়তো সম্পর্কটা চিরতরে গোপন রাখার জন্য শহর ছেড়ে চলে গেল, বা আরিফ